আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত আলিম পরীক্ষা 2026 ফ্রি গাইডলাইন, আমরা আপনাদের সামনে আছি এই কোর্সের ক্লাসগুলো নিয়ে। তো আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি ইসলামের ইতিহাস নিয়ে। আশা করছি আমরা এই ক্লাসের মাধ্যমে আমাদের আলিম পরীক্ষায় কিভাবে ভালো পজিশন তৈরি করব বা ভালো ফলাফলের দিকে এগিয়ে যাব সে বিষয়ে আলোকপাত করব। পাশাপাশি ইসলামের ইতিহাস কিভাবে আমরা পড়ব, কিভাবে এটা থেকে ভালো মার্ক, ভালো লেখালেখি করব, পরীক্ষায় অ্যান্সার করব, এ ব্যাপারে আমরা প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। আশা করি আমরা আমাদের ক্লাসের দিকে মনোনিবেশ করব। আর শুরুতেই আমরা বলতে চাচ্ছি, আপনি আলিম পরীক্ষা 2026 কোথা থেকে অংশগ্রহণ করছেন, অর্থাৎ আপনার কোন মাদ্রাসা থেকে আপনি আলিম পরীক্ষা অংশগ্রহণ করছেন সেটি আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আপনি আপনার বন্ধুদেরকে মেনশন করবেন আমাদের এই ক্লাসের মাধ্যমে, এই ক্লাসের লাইভে, যাতে আপনি সবাই আমরা উপকৃত হতে পারি। এই উপকৃত হওয়াটার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ফলাফল, নিজেদের ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রচেষ্টা চালাবো। তো চলেন আমরা আমাদের ক্লাসের দিকে মনোনিবেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিতে স্বাগতম। আমরা জানি যে আলিম ইসলামের ইতিহাস, আজকের ক্লাসটি পুরোটি হবে ইসলামের ইতিহাসের উপর। এই ইসলামের ইতিহাস একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনার আলিম পরীক্ষায় ভালো করার জন্য। আমরা জানি ইসলামের ইতিহাস এবং এর সাথে আরেকটি সাবজেক্ট যুক্ত আছে, যে দুটি সাবজেক্ট একসাথে মিলে ফলাফল তৈরি হয়। এই দুইটা সাবজেক্ট বালাগাত, মান্তিক এবং ইসলামের ইতিহাস, এই দুটো যুক্ত করে আমাদের ফলাফল তৈরি হয়ে থাকে। যেমন বালাগাত মান্তিক আছে একটা আরবি সাবজেক্ট, সে ইসলামের ইতিহাস এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস এই জায়গাটা আমাদের জন্য ভালো ফলাফল করার জন্য, ভালো ফলাফলের দিকে নিয়ে যাওয়ার জন্য ইসলামের ইতিহাস গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামের ইতিহাস আলিম পরীক্ষা 2026 ব্যাচের জন্য আমরা ফ্রি গাইডলাইন, হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক ফ্রি গাইডলাইন যেটা চলছে, সেটা হচ্ছে ইসলামের ইতিহাস আলিম পরীক্ষা। আজকে ইসলামের ইতিহাস নিয়ে হবে, আমরা আজকে ইসলামের ইতিহাসের এই বিষয়টি দেখব আশা করি ইনশাল্লাহ। তো শুরুতেই আমরা লক্ষ্য করি যে প্রত্যেকটা সাবজেক্ট, আপনি যে সাবজেক্টে পরীক্ষা দেন না কেন, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওই সাবজেক্টের মানবন্টনটা বুঝতে হবে। অর্থাৎ নম্বর, কিভাবে নম্বরটা বিন্যাস আছে, কোনটাতে কত মার্ক, কিভাবে আপনি মার্ক তুলতে পারবেন, এই সাইডটা আপনাকে বুঝতে হবে। আসলে একটা মেটাফোরোলজি আপনি যদি আপনার জায়গা থেকে আপনার মস্তিষ্ক বা আপনার পড়াশোনার জায়গাটাকে বুঝাতে পারেন যে আমি যদি এই জিনিসগুলো পড়ি, তাহলে আমার জন্য হয়তো ভালো দিক তৈরি হতে পারে বা ভালো ফলাফল ক্যারি করতে পারি, এই জায়গাটাকে সর্বপ্রথম আপনাকে স্টুডেন্ট হিসেবে, একজন স্টুডেন্ট হিসেবে বুঝতে হবে। আশা করি আমরা যারা, যে সকল ভাইরা আমরা যুক্ত আছি, আমরা প্রত্যেকে এই বিষয়টা আমরা জানি, আমরা বুঝি বলেই আজকে আমরা আলিম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করি আমাদের এই জায়গাটা আরও ডেভেলপ হবে আস্তে আস্তে। আমরা যখন ক্লাস করব, ক্লাসের মাধ্যমে কিভাবে কোন জায়গা থেকে আমাদের কোশ্চেনগুলো হয়, কোন জায়গায় কিভাবে লিখতে হবে, কোন জায়গায় কোন বিষয়গুলো পড়তে হবে, এই জিনিসগুলো যখন আমরা আস্তে আস্তে দেখব, তখন আমরা এই জিনিসগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করব, আশা করা যায়। প্রিয় আলিম পরীক্ষার্থী ভাই বোনেরা, আমরা দেখি যে এখানে আমরা সর্বপ্রথম ইসলামের ইতিহাসের যে বিষয়টা আমরা আলোচনা করব সেটি হচ্ছে মানবন্টন। একটা সাবজেক্টে ভালো করার জন্য, একটা সাবজেক্টকে সর্বোচ্চ ভালো করার জন্য মানবন্টনটা আগে আপনাকে বুঝতে হবে, যে এইখানে কত নম্বর, এখানে কত নম্বর। এই নম্বরের জায়গাগুলোকে যখন আমি বুঝবো, তখন আমাদের জন্য এই জিনিসটা সহজ হবে। তাহলে আজকে আমরা শুরুতেই বলি আমরা কোন সাবজেক্টে পড়ছি। আমরা আজকে ক্লাস করব ইসলামের ইতিহাস। আমরা প্রত্যেকেই জানি ইতিহাস এমন একটা জিনিস, এমন একটা সাবজেক্ট যেটা প্রত্যেকটা জাতির আছে। ইতিহাস ছাড়া কোনো জাতি, কোনো সভ্যতা, কোনো কিছুই আমরা জানতে পারবো না। ঠিক আমরা যে ক্লাসটা আজকে করব সেটা হচ্ছে ইসলামের ইতিহাস। যে সাবজেক্টটা আমাদের আলিম পরীক্ষার্থীদের জন্য রয়েছে সেটি হচ্ছে ইসলামের ইতিহাস। এই ইতিহাসটা শুধু ইসলাম কেন্দ্রিক, অর্থাৎ ইসলাম কিভাবে এই উপমহাদেশে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের প্রচার, দাওয়াত এবং ইসলাম প্রতিষ্ঠার যে ব্যাপার, সে ব্যাপারগুলো আমরা এখানে দেখব ভাই। এবং পাশাপাশি দেখব আমাদের এই যে সাবকন্টিনেন্ট, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টে কিভাবে ইসলাম আসছে, এই উপমহাদেশে ইসলাম, আমরা এই আগমনটা আমরা দেখব। তো আমরা জানি যে ইসলামের ইতিহাস এই সাবজেক্টটার সাথে আরেকটা সাবজেক্ট আছে, সেটা আরবিতে বালাগাত মান্তিক।
তো এই বালাগাত মান্তিক আরবি সাবজেক্ট এবং সাথে সাথে ইসলামের ইতিহাস, এই দুইটা সাবজেক্ট একসাথে যোগ করার ফলে আমাদের না মার্কিং হয়, দুইটার সাবজেক্টের একসাথে যোগ করে আমাদের গ্রেডিং হয়। এই গ্রেডিংয়ের করার ক্ষেত্রে যদি আমি সর্বপ্রথম খেয়াল করি যে আমাদের এই ইসলামের ইতিহাস সাবজেক্টটাতে রেজাল্ট ভালো করতে হবে, যেহেতু এটা একটা সৃজনশীল মার্ক। এই সৃজনশীল মার্কে কখনো খুব ভালো মার্ক আশা করা যায় না যে আমি খুব ভালো মার্ক পাবো, আবার খুব খারাপও করবো, এটাও আশা করা যায় না। যেহেতু এইটা বোর্ড প্রশ্ন আকারে লেখা লাগে, অর্থাৎ আপনাকে সৃজনশীল হিসাবে লিখতে হবে, এই ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলোকে ডেভেলপ করতে হবে। এজন্য ইসলামের ইতিহাসের এই জায়গাটা আমাকে পড়তে হবে। তাহলে আমরা মানবন্টন হিসেবে খেয়াল করি, ইসলামের ইতিহাস পূর্ণ মার্ক 100 মার্ক, পূর্ণ মার্ক 100 মার্ক। তাহলে আমরা এখানে খেয়াল করি ইসলামের ইতিহাস পূর্ণ মার্ক 100 মার্ক। এই 100 মার্কে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব, দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে সিকিউ, যেটাকে আমরা বাংলায় বলি সৃজনশীল, যেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, সেটা হবে 70 মার্ক। এবং এমসিকিউ, যেটা আমরা বলি মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটাকে আমরা বলি বহু নির্বাচনী, এই বহু নির্বাচনী হচ্ছে 30টা, টোটাল আমাদের 100 মার্ক। তাহলে আমরা বুঝলাম যে ইসলামের ইতিহাস আমাদের জন্য 100 মার্কের পরীক্ষা হবে। ভাই আমি প্রত্যেককেই জানি যে আমার ইসলামের ইতিহাস পরীক্ষা হচ্ছে 100 মার্কের। তাহলে 100 মার্কে আমরা দুইটা ভাগে ভাগ করা আছে। এই মানবন্টন বোঝার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে 100 ভাগকে দুইটা ভাগে ভাগ করা আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে সিকিউ, যেটা হচ্ছে সৃজনশীল, অর্থাৎ এই সৃজনশীলে আপনি অবশ্যই পরীক্ষা দিয়েছেন। এখানে দেখবেন যে একটা সৃজনশীলে 4টা স্টেপ থাকে। তার মধ্যে ক নাম্বার থাকে জ্ঞানমূলক, খ নাম্বার থাকে অনুধাবনমূলক, গ নাম্বার থাকে হচ্ছে প্রয়োগমূলক, ঘ নাম্বার হচ্ছে উচ্চতরমূলক। দেখেন ভাই, এই জায়গায় আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে এই যে সৃজনশীল লেখার ক্ষেত্রে তুমি যে 4টা স্টেপ পার করবা, এই 4টা স্টেপ পার করার ক্ষেত্রে তোমাকে আগে বুঝতে হবে কোন স্টেপে কিভাবে লিখতে হয়, এই জিনিসটা আগে বুঝতে হবে। তারপর তুমি একটা সৃজনশীলে কতটুকু সময় ব্যয় করবা সেটা তোমার ধারণা করতে হবে। যেমন ক নাম্বার প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক, যেটা খুব অল্প সময়, অল্প শব্দে, এক শব্দে বা এক লাইনে, এবং খটা হচ্ছে একটু কিছু। তারপর গ নাম্বার তোমার প্রশ্ন যেটা থাকবে সেটাতে মূলত তোমার সৃজনশীলের যে উদ্দীপক আছে, সৃজনশীলের যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের সাথে তোমার টেক্সট বই অর্থাৎ তোমার মূল বইয়ের যে প্যাসেজ সেটার সাথে মিলাতে হবে। অর্থাৎ কোন জায়গাটা সাদৃশ্য আছে তোমার উদ্দীপকের গল্পের সাথে, তোমার মূল বইয়ের কোথায় গল্পের মিল আছে, এই মিল জায়গাটা তোমাকে প্রথমে দেখাইতে হবে, তারপর বিস্তারিত আলোচনা করতে হবে। এবং ঘ নম্বরে এসে তোমাকে এই জায়গাটা উচ্চতর দক্ষতা, তুমি এই জায়গা থেকে কি বুঝছো এটা বিষয়ে বিস্তারিত আলোচনা করে তোমার একটা মতামত তৈরি করবা। এটা হচ্ছে সৃজনশীলের মূল কাজ। তো এই সৃজনশীল মূলত 7টা থাকে, যেটাতে প্রত্যেকটা মার্কে 10টা, একটা সৃজনশীল বনাম 10টা, অর্থাৎ একটা সৃজনশীল গুণিত 10, সেখানে আমরা 10 পাবো। তাহলে আমরা একটা সৃজনশীল 10 মার্ক, যদি আমরা 7টা লিখি তাহলে আমরা 7 10 ৭৭ মার্ক। আমার ৭৭ মার্ক হচ্ছে সৃজনশীল। এরপর আসি এমসিকিউ, বহু নির্বাচনী। আমরা সবাই জানি এটা আমাদের পছন্দের একটা জায়গা। এমসিকিউ হচ্ছে আপনার আমার যারা পরীক্ষার্থী তাদের কাছে একটা পছন্দের জায়গা, যে 4টা অপশন আছে মানে একটা মারবো হয়ে যাবে, খেলা শেষ, এরকম চিন্তাভাবনা আমাদের থাকে। আসলে ভাই এই জায়গাটায় আমাকে বুঝতে হবে যে এমসিকিউ যেটা করব, এমসিকিউ জায়গাটা আমাকে আগে উপলব্ধি করতে হবে যে আমার যে অপশনটা না, অর্থাৎ 4টা অপশনের মধ্যে যে অপশনগুলো কনফিউজ বা যে অপশনগুলো এই অ্যান্সার প্রশ্নের সাথে সাদৃশ্য না, সেটাকে আগে বাদ দিতে হবে। শুরুতেই যদি আমি মনে করি না এইটাই দাগাই দিলাম, তাহলে সেক্ষেত্রে ভুল হবে। এমসিকিউ দাগানোর ক্ষেত্রেও কিছু সিস্টেম আছে। সেটা হচ্ছে সর্বপ্রথম আগে খেয়াল করতে হবে প্রশ্নের সাথে উত্তরের রিলেটেড হচ্ছে না, ওটাকে বাদ দিতে হবে। তারপরেরটা দেখতে হবে, তারপরেরটাও যদি না মেলে সেটাকে বাদ দিতে হবে, তারপরেরটা যদি না মেলে সেটা বাদ দিতে হবে। তাহলে দেখবেন অটোমেটিক আপনি যেটা সঠিক উত্তর সেটা আপনি পেয়ে যাবেন। তো এই বহু নির্বাচনের ক্ষেত্রে কয়টা থাকে? বহু নির্বাচনী আপনার 30টা থাকবে, 30 গুণ 1, প্রত্যেকটাতে 1 মার্ক করে, তো 30 মার্ক এখানে। তো এই যে আমাদের এই 30 মার্কের জন্য নির্ধারিত সময় থাকবে 30 মিনিট, আর এইটা বাকিটার জন্য বাকি মিনিট। তাহলে আমাদের 3 ঘন্টা পরীক্ষার 30 মিনিট যদি বাদ যায়, বাকি থাকে আর যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে আমাকে সৃজনশীল 7টা লিখতে হবে। তাহলে এই 7টা সৃজনশীল লিখতে গেলে একটা সৃজনশীল লিখতে আমাকে কমসে কম লিখতে হবে ওই জায়গায় 17 মিনিট বা 18 মিনিট মধ্যে। এবার বলি যে ভাই 17-18 মিনিটের মধ্যে যদি কিভাবে সম্ভব এতগুলো সৃজনশীল লেখার? এবার যখন আপনি মনে করবেন যে 17 মিনিটের মধ্যে যদি আমি একটা সৃজনশীল না লিখতে পারি, তাহলে একটা ভালো ছাত্রের বৈশিষ্ট্য হচ্ছে তার সব শেষ করে, পরীক্ষার 7টা অ্যান্সার শেষ করে সর্বশেষ ভালো ছাত্রের একটা গুণ হচ্ছে সে রিভিশন করে। অর্থাৎ
পুরো খাতাটাকে সে দেখে কোথাও ভুল করছে কিনা, নম্বর ঠিক আছে কিনা, নম্বর ঠিক আছে কিনা, সবগুলোকে যাচাই বাছাই করে। তাহলে যদি আপনি 17, 18 বা 19 মিনিটের মধ্যে না লিখতে পারেন, বা 20 মিনিট সর্বোচ্চ ধরেন, এই 20 মিনিটের মধ্যে যদি কভার করতে না পারেন, এর বেশি সময় লাগিয়ে ফেলেন, তাহলে আপনি 60টা প্রশ্নকে যথাযথভাবে লিখতে পারবেন না। অর্থাৎ আপনার যে মানসম্মতভাবে লেখা দরকার সেটা আপনি হাইলাইট করতে পারবেন না। এজন্য আপনাকে টাইম মেনটেন করতে হবে। টাইম মেনটেন করে যখন আপনি 60টা প্রশ্ন লিখতে যাবেন, তখন সেটা আপনার জন্য খুব ভালো হবে এবং আপনি সর্বশেষ যে রিভিশনের একটা সময় থাকবে সেটা রিভিশন করতে পারবেন, আপনার নম্বর চেক করতে পারবেন, কোথাও ভুল হলো কিনা এটা দেখতে পারবেন। সব মিলে আর কি খুব একটা ভালো কাজ হবে যদি আপনি সেটাকে সময়ের মধ্যে বেঁধে নিতে পারেন। কিন্তু এই সময়ের মধ্যে বেঁধে না নিতে পারে যদি আপনি ঢালাওভাবে ভাগ করে না লিখে, সময় মেনটেন না করে লিখে যান, তাহলে আপনার আমার জন্য এটা খুব খারাপ হয়ে যাবে। তাহলে এবার চলেন, যেহেতু আমরা সৃজনশীলকে কয়টা ভাগ করলাম, আমরা সৃজনশীলকে এখানে 2টা ভাগ করলাম। এই 2টা ভাগে আমরা খেয়াল করব যে একটা ইসলামের ইতিহাস 100 মার্কে আমরা 2টা ভাগ করেছি, সৃজনশীল এবং বহু নির্বাচনী। সৃজনশীলে থাকবে 70 মার্ক, মানে 60টা অ্যান্সার করতে হবে। 60টা অ্যান্সার কিভাবে করব আমরা এটা বিষয়ে আলোচনা করি। আমাদের ইসলামের ইতিহাসে 2টা অংশ থাকবে, একটা হচ্ছে ক অংশ ও খ অংশ। খ অংশ এবং খ অংশ, তার মানে ইসলামের ইতিহাসকে আমরা 2টা ভাগে ভাগ করব। ইসলামের ইতিহাস আমরা 2টা ভাগে ভাগ করব, সেটা হচ্ছে 2টা ভাগ, একটা হচ্ছে ক অংশ আর একটা হচ্ছে খ অংশ। ক অংশ এবং খ অংশ। তাহলে ভাই এখানে দেখো ভাই তোমরা যে ক অংশ এবং খ অংশ আমরা 2টা ভাগ করলাম ইসলামের ইতিহাস। আশা করি আমাদের একজন ভাই লিখছেন যে সাউন্ড ভালো আসতেছে না। সবার কি একই সমস্যা হচ্ছে কিনা আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা আমাদের ক্লাসে আবার নতুন করে যুক্ত হয়ে আছেন, তাদেরকে আমরা স্বাগতম জানাই আমাদের ক্লাসে। আশা করি আপনি যদি এই শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখেন তাহলে কিছুটা উপলব্ধি করতে পারেন। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আমাদের এই ক্লাসটি দেখছেন, তাদের ক্লাস করার আগে এই ক্লাসটাকে আপনি প্রাণবন্ত করে যাতে নিতে পারেন বা আপনার মাথাটাকে ঠান্ডা রাখেন, এবং পাশাপাশি আমি যে কথাটি মূল বলছি সেই কথাটি আপনি নোট করে নিতে পারেন, যেটা পরবর্তীতে আপনার কাজে দিতে পারে। তাহলে আমরা খেয়াল করি ইসলামের ইতিহাস, এই ইতিহাস অংশকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা ক অংশ একটা খ অংশ। ক অংশটা হচ্ছে ইসলামের সূচনা, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রতিষ্ঠার যে বিষয় আদি আছে ভাই, এটা এখানে বর্ণনা করা আছে ইসলামের সূচনা। যেমন আইয়ামে জাহিলিয়াতের কথাবার্তা আছে, পাক প্রাথমিকের অবস্থার কথা আছে, এছাড়াও আরও বিভিন্ন বিষয় এখানে কথা আছে ক অংশে। এবং ক অংশে আরেকটা কি আছে, সিরাত অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এবং আরেকটি অংশ যে এখানে খেলাফতের বিষয়ে আলোচনা করা আছে ভাই। আরেকটা বিষয় দেখো, খ অংশ। আমরা বলছি ইসলামের ইতিহাসকে আমরা 2টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ক অংশ একটা খ অংশ। ক অংশটা হচ্ছে ইসলামের সূচনা, যেখানে ইসলামের আবির্ভাব থেকে শুরু করে ইসলাম প্রতিষ্ঠা এবং খেলাফতের যুগ, খলিফায়ে রাশিদিনের যুগ, এই বিষয়কে দিয়ে এখানে আলোচনায় আছে ভাই। এর পরের অংশে দেখো ভাই তুমি যে এখানে আছে খ অংশ, সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে। আমরা একটু ভালো করে খেয়াল করি, খ অংশটা খেয়াল করি। খ অংশ এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে দেখো ভাই, খ অংশটা পুরোটাই হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন, অর্থাৎ আমাদের সাবকন্টিনেন্ট ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সাবকন্টিনেন্টে কিভাবে ইসলাম আগমন করছে এবং এই সময়ে কোন কোন শাসক শাসন করছে, কোথা থেকে কোন শাসক কোথা থেকে এসেছেন, কি করেছেন, কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোন শাসক ভূমিকা রেখেছেন, এ ব্যাপারে এখানে আলোচনা আছে ভাই। তাহলে আমরা বললাম যে আমাদের ইতিহাসকে আমরা 2টা অংশে ভাগ করব, ক অংশ এবং খ অংশ। তাহলে আমরা শুরুতেই বলছি যে আমাদের ইসলামের ইতিহাসকে 2টা ভাগে ভাগ করছি, ক অংশ এবং খ অংশ। সৃজনশীলের ক্ষেত্রে আমাদের 60টা লিখতে হবে। তাহলে ক অংশ থেকে কয়টা লিখবো, খ অংশ থেকে কয়টা লিখবো, প্রশ্ন হচ্ছে এইটা। এই জায়গাটা আমরা আশা করি সবাই পরীক্ষা দিয়েছি, এটা বুঝি যে ক অংশ এবং খ অংশ টোটাল মিলে কোনটা লিখবো সেটা আমরা আলোচনা করব। নিচে দেখো, ক অংশটা বলা হচ্ছে ইসলামের সূচনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং খোলাফায়ে রাশিদিনের যুগ, এই 3টা ব্যাপার আলোচনা করা আছে ভাই। খুব ঠান্ডা মাথায় দেখো যে ইসলামের সূচনা, ইসলাম কোথা থেকে আসছে, এই ব্যাপার আলোচনা করা আছে। খ অংশে দেখো ভাই, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন, মুসলমানরা আগমন কখন করেছে, এই ব্যাপার এখানে আলোচনা করা আছে। তাহলে এবার আমাদের প্রশ্ন যে ক এবং খ অংশ মিলে টোটাল
টোটাল কতগুলো আমরা প্রশ্ন লিখতে পারবো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি ভাই। দেখো যে ক অংশ এবং খ অংশ মিলে মোট 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে যে কোনো একটা বিভাগ থেকে, তাহলে এবার প্রশ্ন করি যে কোনো একটা বিভাগ থেকে যদি আমি 3টা করে লিখি, ক অংশ থেকে 3টা, খ অংশ থেকে 3টা, তাহলে 6টা হয়। তাহলে আমাকে যে কোনো একটা বিভাগ থেকে আরেকটা প্রশ্ন বাড়াইতে হবে, তাহলে 7টা হবে। যেহেতু আমার কন্ডিশন হচ্ছে, আমার শর্ত হচ্ছে যে 7টা সৃজনশীল আমাকে লিখতে হবে, এই কন্ডিশনের মধ্যে আমাকে তাহলে ক এবং খ এই দুই বিভাগ থেকে 3টা করে 6টা যদি লিখি, তাহলে আমাকে যে কোনো একটা বিভাগ থেকে আরেকটা প্রশ্ন বাড়াইতে হবে। তাহলে যদি আমি মনে করি যে ক অংশ থেকে 4টা লিখবো, তাহলে খ অংশ থেকে আমাকে 3টা প্রশ্ন লিখতে হবে। আবার যদি মনে করি না আমি খ অংশ থেকে 4টা লিখবো, ক অংশ থেকে 3টা লিখবো, তাহলে এভাবে 7টা পূরণ করতে হবে। দেখো ভাই, এই জায়গায় তোমাকে আমি বলতে চাচ্ছি, তুমি যেই অংশটা ভালো তোমার আয়ত্তে আছে, তুমি ভালো অ্যান্সার করতে পারবা, ওই অংশটাকে অবশ্যই তুমি বেশি লিখবা। এক্ষেত্রে তোমার কোশ্চেনের ক্ষেত্রে সেটা পরীক্ষকও সেভাবেই প্রশ্ন করবেন। দেখা গেছে যে কোনো অংশ, ক অংশ এবং খ অংশ উভয় মিলে প্রশ্ন স্বাভাবিক করবেন, এবং তোমাকে বুঝতে হবে যে এটা এই ক অংশ থেকে এই জিনিসগুলো আমাকে অ্যান্সার করব, এবং খ অংশ থেকে আমি এই 3টা আলোচনা করব। যেহেতু খ অংশ বিশাল একটা ব্যাপার স্যাপার আছে ভাই, বিভিন্ন রাজা বাদশার ঘটনা আছে, কিভাবে দিল্লি সালতানাত আছে, মুসলমানদের আগমনের ইতিহাস, যেহেতু এখানে মুঘল আমল আছে, দাস বংশ আছে, মামলুক বংশ, এইগুলো বিস্তারিত আছে ভাই। এইগুলো যদি তুমি ভালো পড়ো, তাহলে তুমি খ অংশ থেকে 4টা দিবা। আর যদি তুমি ক অংশ যায় আইয়ামে জাহিলিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, খোলাফায়ে রাশেদিন, রাশেদার যুগ, এই সময়গুলো যদি এই ব্যাপার স্যাপার তুমি ভালো পড়ো ভাই, তাহলে তুমি এই জায়গা থেকে ভালো করে অ্যান্সার করবা। তাহলে এই জায়গায় আমরা পাইলাম যে আমাদের 7টা প্রশ্ন লিখতে হবে, তার মধ্যে ক এবং খ অংশ যে কোনো একটা অংশ থেকে 4টা, অথবা যে কোনো একটা অংশ থেকে 4টা এবং অপর অংশ থেকে 3টা, টোটাল 4 3 7টা প্রশ্ন আমাকে লিখতে হবে। তাহলে আমরা সর্বশেষ কথা বলি, বহু নির্বাচনী প্রশ্ন 30 মার্ক এবং সৃজনশীল 7টা, 7 10 ৭৭ আর এখানে 30, টোটাল আমাদের 100 মার্ক। মিলছে ভাই? কারো কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে? যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন ভাই, এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। রাসেল আহমেদ ভাই লিখছেন যে গ এবং ঘ কত পৃষ্ঠা লিখবো, এই কথাটা তিনি লিখছেন। ভাই ব্যাপার স্যাপার হচ্ছে এখানে দেখো যে গ এবং ঘ, এখান কখনো একজন টিচার তোমাকে পেজ দেখে মার্ক করে না। এখানে লেখার ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে, যে গ অংশে যখন তুমি লিখবা, ওই প্রশ্নটাতে দেওয়া আছে যে উদ্দীপকের সাথে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন যুগের মিল আছে, অর্থাৎ উদ্দীপকের সাথে উদ্দীপকের যে গল্পটা আছে, যেমন একটা গল্প ধরো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হিলফুল ফুজুল নামক একটা সংগঠন ছিল, যেটা মানুষের পাশে দাঁড়িয়েছে, এই কথাটা যেমন আছে, ঠিক এরকম একটা উদ্দীপক সাজিয়ে দিল যে অমুক এলাকার গ্রামের মানুষ একটা সংগঠন করেছে, যেখানে মানুষের ভালো কাজে, মানুষের সেবা শুশ্রূষা ইত্যাদি কাজে পরিচালিত করে। তো গ নম্বরে এসে আপনাকে এই প্রশ্নটা করছে যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন অংশের মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে, সেটি তুমি বিস্তারিত আলোচনা করো। এই জায়গায় তোমাকে গ নাম্বারের ক্ষেত্রে তোমাকে সাদৃশ্যটা দেখাইতে হবে। এখন তুমি প্রথম লাইনে ভাই হাবিজাবি কথা লিখে দিচ্ছ, একজন পরীক্ষক তখন তোমার ওই জিনিসটা খেয়াল করবে না। কিন্তু যখন তুমি প্রথমেই লিখবা উদ্দীপকের সাথে আমাদের পাঠ্য বইয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সংগঠন হিলফুল ফুজুল, এই সংগঠনের সাথে কাজের সাথে সাদৃশ্য আছে, তুমি যখন এই লাইটটা হাইলাইট করবা ভাই, তখন পরীক্ষক বুঝে যাবে যে না তুমি মূল জিনিসটা অ্যান্সার করে ফেলছো। তখন নিচে তুমি জাস্ট মূল অল্প কিছু কথা লিখো, এটাই হয়ে গেল। বাট পেজ অনুযায়ী তুমি লিখতে আসো, 2 পেজ 3 পেজ লিখতে আসো, বাট মূল কথা যেখানে নাই, তাহলে তোমার লিখা বৃথা ভাই। তোমার একজন পরীক্ষক পুরো খাতাটা তোমার পড়বে না, তোমার মূল জায়গাগুলো দেখবে। যেমন এই গয়ের এই প্রথম লাইনটা তোমার খেয়াল করবে, এবং ঘয়ের ক্ষেত্রে এসে তোমার মতামতটা খেয়াল করবে। তুমি যে শেষে মতামতটা দিবা ভাই, তোমার এই মতামতটা খেয়াল করবে। তাহলে গ এবং ঘ তুমি যদি মানসম্মত লিখতে যাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে ভালো একটা অংশের ভালো একটা মার্কিং তৈরি করবে, যদি তুমি সেটা সাদৃশ্য দেখাতে পারো এবং তোমার প্রয়োগ, উচ্চতার দক্ষতার প্রয়োগটা তুমি তোমার নিজের মতামতটা বিস্তারিত সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তাহলে একজন পরীক্ষক তোমার এই বিষয়টা খুব সুন্দরভাবে নেবেন। এরপর লেখছেন দিনের মিথিলা চৈথি আপু লিখছেন যে যদি ক অংশ এবং ক অংশ থেকে 5টা লিখি তাহলে কি হবে না? আপু ক অংশ থেকে 5টা লেখার আপনি অতগুলো প্রশ্নই পাবেন না, পরীক্ষক আপনাকে অতগুলো প্রশ্নের অপশন দিবে না। আপনাকে এমনভাবে অপশন দিবে যে কোনো থেকে 4টা লেখার, 2টা থেকে 4টা করে লেখার অপশন থাকবে। এরপর দেখেন, আমরা আজকে এই মানবন্টনটা পড়ার পর যদি কোনো প্রশ্ন থাকে আর কারো কোনো
কারো প্রশ্ন থাকলে আমরা এই প্রশ্নগুলো করতে পারি, আমরা সেই প্রশ্নগুলোর অ্যান্সার করবো আশা করা যায়। যে কোনো সমস্যা আপনি বলতে পারেন, ইতিহাস রিলেটেড যে কোনো সমস্যা আপনি এখানে বলবেন, আমরা সেটা চেষ্টা করব আপনাদের সেটা বিস্তারিত আলোচনা করার জন্য। দেখেন দিনের মুসাফির ভাই এসে কোন অংশ থেকে 4টি সৃজনশীল উত্তর দিতে হবে, সেটা কি প্রশ্নপত্র উল্লেখ থাকবে না? জি না, সেটা উল্লেখ থাকবে না। এভারেজে 2টা থেকে আপনি যে কোনোভাবে লেখার সুযোগ পাবেন। এখন পর্যন্ত আপাতত থাকে নাই, আগামীতে যদি থাকে কখনো চেঞ্জ করে তাহলে বলা যেতে পারে। এখন আমরা মানবন্টন বোঝানোর পর যেহেতু ইতিহাস মানবন্টন বুঝলাম, আমরা কিভাবে এগোবো সামনের দিকে এ ব্যাপারে আমরা বললাম। ভাই দেখো, তোমাদেরকে আমরা ফুললি একটা জিনিসকে বোঝাতে চাচ্ছি যে মানবন্টন এবং তুমি পরবর্তীতে তোমার পরীক্ষায় কিভাবে জিনিসগুলোকে লিখবা, এই লিখার মধ্যে তোমাকে বুঝতে হবে। এখন যদি তুমি লিখার মধ্যে সবগুলোকে ক্লিয়ার করতে না পারো, তোমার লেখাটাকে ভালোভাবে তুমি উপলব্ধি একজন টিচারের কাছে পেশ করতে না পারো, তাহলে ভাই ওই সাবজেক্টে ভালো মার্ক আশা করা যাবে না। এজন্য আগে মাথায় খেয়াল রাখতে হবে মানবন্টন বুঝলাম, মানবন্টন বোঝার পর ক খ গ ঘ আমি এই প্রশ্নগুলো কিভাবে লিখবো এই ব্যাপারটাকে আগে মাথায় রাখতে হবে। যখন এই ব্যাপারটা তোমার আমার মাথায় থাকবে, ওইভাবে খাতায় যখন লিখবো তখন একজন পরীক্ষক আমাকে বুঝে যাবে এবং আমার সৃজনশীল ওই অনুযায়ী মার্ক করবে। তাহলে আমরা আশা করি এই ব্যাপারে বুঝে গেছি। যদি আর কোনো কারো প্রশ্ন থাকে ভাই, তাহলে এই বিষয় নিয়ে আলোচনা করি। আমরা পরবর্তীতে যাচ্ছি, পরবর্তী বিষয় আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায়। যেহেতু আমরা খুব আপনাদেরকে ফ্রি গাইডলাইনের দিচ্ছি যেখান থেকে আপনি ভালো ফলাফল করতে পারেন, সেই ব্যাপারে আমরা কিছু কথা বলবো। যেহেতু মানবন্টন বললাম, এখন আপনি এই অধ্যায়গুলোতে কিভাবে পড়বেন, কোন জায়গাগুলো থেকে পড়বেন, সেগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করব। আসলে ভাই দেখেন যে ইতিহাস হচ্ছে একটা মানুষ, একটা জাতির সভ্যতার একটা বিস্তারিত আলোচনা। এটা খুব সম্ভাবিকত বেছে বেছে পড়া যায় না ভাই, এটা বিস্তারিতই পড়তে হয়, কিন্তু সব কিছু মনেও থাকে না। বিষয় হচ্ছে এটা যে আমরা ইতিহাস অনেক কিছুই পড়ি, বাট কিছু মনে থাকে না। অর্থাৎ কোন জিনিসগুলো মনে থাকে না? সাল এবং এক্সাক্ট ঘটনা, যে এই ঘটনার সাথে আমার সৃজনশীল যখন লিখতে যাই তখন ঘটনার সাথে সাদৃশ্য মিলাতে পারি না। এজন্য আমরা কোন জিনিসগুলোকে হাইলাইট করব সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। আমরা আজকে আমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব কিছু। প্রথম অধ্যায়ে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত। এই ব্যাপারটা একটু দেখো ভাই। আইয়ামে জাহিলিয়াত মানে কি? ইয়াউম মানে দিন, ইয়াউমের বহুবচন আইয়াম, জাহিলিয়াত মানে অন্ধকার। তাহলে অন্ধকার দিনের ব্যাপার এটা প্রথম অধ্যায়, এটা নিয়ে আলোচনা করব। এই আইয়ামে জাহিলিয়াতটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিন আসার পূর্বের যে অবস্থাটা ছিল, সেই সময়টা আইয়ামে জাহিলিয়াত ছিল। আইয়ামে জাহিলিয়াতটা ভাই খুব অন্ধকার একটা জামানা ব্যাপার ছিল। এই জায়গাটা কেমন ছিল? যদি কারো কন্যা সন্তান হইতো, সেই কন্যা সন্তানকে তারা জীবন্ত পুঁতে দিত। অর্থাৎ যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তারা মনে করতো তার সমাজে মাথা হেও হয়ে গেছে। এজন্য ব্যাপারটা এমন যে কন্যা জন্মগ্রহণ করা মানে তাকে সমাজের মধ্যে তার নাককে মাটিতে মিশানো বা নাকে ধুলা লাগানো, এরকম আর কি, নিজেকে খুব হেও প্রতিপন্ন মনে করা। এছাড়াও আরও অনেক কাজবাজ আছে ভাই, যেমন নারীদেরকে বিভিন্ন অবস্থায় নির্যাতিত করা হতো, সামাজিক অবস্থা খুব খারাপ ছিল, রাজনৈতিক অবস্থা এক ধরনের ছিল, এবং আর্থসামাজিক পুরোটা আর কি যে অবস্থা, সেটা ছিল খুব বিশ্রী একটা অবস্থা ছিল ভাই। এই ব্যাপার এই জাহিলিয়াত যুগে ঘটেছে। তো আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করব। এই আইয়ামে জাহিলিয়াতের প্রথম পরিচ্ছেদ সেটা হচ্ছে পাক আরবের পটভূমি, অর্থাৎ আরবের পূর্বে প্রাথমিক যে অবস্থা আরবের ছিল সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। এখানে আমরা যদি খেয়াল করি ভাই, দেখো যে আমাদের একটা মানচিত্র আমরা উল্লেখ করছি, যে মানচিত্রটা পতাকা দেওয়া আছে সৌদি আরবের আর কি। তো এইখানে আমরা উল্লেখ করছি, এই মানচিত্রটা উল্লেখ করার কারণ হচ্ছে যে আমরা যেহেতু পাক আরবের পটভূমি পড়ছি, এই পটভূমিটা আমরা পড়ার ক্ষেত্রে অবশ্যই আমাকে জানতে হবে যে আরবের ভৌগোলিক অবস্থাটা কোথায়। এই ভৌগোলিক অবস্থাটা যখন আমি কাউন্ট করতে পারবো বা বুঝতে পারবো যে এখানে এইটা, এখানে মিশর, এখানে রেড সি, এখানে সৌদি আরবিয়া, এখানে রিয়াদ, এই ওমান, ইয়েমেন, এই জিনিসগুলো যখন বুঝতে পারবো ভাই, তাহলে তোমার ক্ষেত্রে এই ছবিগুলো দেখে যখন বুঝবো তখন খুব সহজে তোমার এই টেক্সটগুলো অর্থাৎ ভৌগোলিক অবস্থার টেক্সটগুলো তুমি বুঝতে পারবা। তাহলে আমরা খেয়াল করি যে আরবের অবস্থান সমূহ যদি খেয়াল করি, আরবের অবস্থান হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অবস্থিত। ভাই যে কোনো মানচিত্র যখন বুঝতে যাবা তখন এই মানচিত্রের কয়েকটা দিক আছে, উপরের দিকে থাকে উত্তর, নিচে দক্ষিণ, এবং পূর্ব, এটা পশ্চিম, এটা পূর্ব, এইভাবে দিক থাকে ভাই। তো ঠিক এইখানে যে আমরা দেখব এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে, অর্থাৎ এশিয়া মহাদেশের এই যে দক্ষিণ পশ্চিমে এই জায়গায় অবস্থিত, এই জায়গাটা আমরা খেয়াল করব যে আরবের অবস্থান হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে। এই জায়গায় আপনার আমার এমসিকিউ প্রশ্নটা হতে পারে যে
এশিয়া মহাদেশের কোন দিকে? দক্ষিণ পশ্চিমে, দক্ষিণ পূর্বে, দক্ষিণ উত্তরে, উত্তর দক্ষিণে, বা এই জায়গাটায় একটা প্রশ্ন দিয়ে আমাকে দাঁড় করা দিল। তাহলে এইভাবে যদি আমি পড়ি যে অবস্থানগতভাবে এশিয়া মহাদেশের আরবের অবস্থান হচ্ছে দক্ষিণ পশ্চিমে, তাহলে এইখান থেকে আমার 1 মার্ক আমি অনায়াসে বহু নির্বাচনীতে পেয়ে যাব। এরপর খেয়াল করি এর আরেকটা কি, এর আশেপাশে কি আছে এটা মাথায় রাখতে হবে। ভৌগোলিক অবস্থা যখনই পড়বো ভাই, তখনই প্রথম খেয়াল করতে হবে যে এটা কোন মহাদেশের নিকটবর্তী, এটা 1 নম্বর খেয়াল করতে হবে। এরপর খেয়াল করতে হবে যে যেহেতু আমি মহাদেশ পড়ে ফেলছি, তাহলে এর আশপাশ কি আছে এটা দেখে লাগবে, কারণ এই জায়গাগুলো থেকে আমাদের এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন এই জায়গা থেকে তৈরি হয়। দেখো ভাই, উত্তরে সিরিয়া, আমরা উত্তরে কি আছে? সিরিয়া আছে, সিরিয়া মরুভূমি। সিরিয়া শুধু সিরিয়া না, সিরিয়ার মরুভূমিও আছে। দক্ষিণে ভারত মহাসাগর এবং পূর্বে পারস্য মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। আমরা যদি এটা খেয়াল করি তাহলে আমরা খেয়াল করব যে উত্তর দিকে কি আছে? উত্তরের দিকে সিরিয়া আছে এবং তারপর কি আছে? দক্ষিণে ভারত মহাসাগর আছে এবং পূর্বে পারস্য মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। এই দিকগুলো যখন আমি বিশ্লেষণ করে পড়বো বা দেখে দেখে পড়বো, তখন এই জায়গাগুলো আমাদের জন্য সহজ হবে। যদি আমি এই দিকগুলো ভাগ করে না পড়ি, এমনি রিডিং পড়ে গেলাম যে উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য মহাসাগর উপমহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, রিডিং পড়ে গেলাম, বাট তোমার মাথায় ক্যাচ করে নেই ভাই। এই জায়গা থেকে তোমার একটা এমসিকিউ এসে গেছে। খেয়াল করবা বিগত কয়েক সাল যদি খেয়াল করো, দেখবে এমসিকিউ অবশ্যই এখান থেকে আছে। তার মানে তোমাকে ইতিহাস কোন জায়গা থেকে পড়তে হবে? ইতিহাস এই জায়গা থেকে পড়তে হবে। মনে মনে বলছো ভাই ইতিহাস তো পড়া লাগে, ইতিহাস তো নিজেই পারি। ব্যবসা ভাই সবাই পারে, কিন্তু পরীক্ষার ভালো জায়গায় যায়, ভালো রেজাল্ট করার ক্ষেত্রে যায় আমরা সবাই ধরা খেয়ে যাই ইতিহাসে, কারণ ইতিহাসে মার্কটা আমরা ভালো জায়গা থেকে তুলতে পারি না। যেহেতু তুলতে পারি না, তাহলে আমাকে টার্গেট করতে হবে যে বহু নির্বাচনী 30টা প্রশ্ন আসবে, এখান থেকে আমার 30 মার্ক মিস করাই যাবে না, এখানে আমাকে ধরতেই হবে। তার মানে ধরতে গেলে আমাকে এইভাবে পড়তে হবে। ভৌগোলিক অবস্থান যখন পড়বো, তখন আশপাশ কি আছে এবং কোন মহাদেশে সেটা খেয়াল করব। এই দিকগুলো আমরা পড়ার ক্ষেত্রে খেয়াল করব। দেখো ভাই, তুমি এই জিনিসগুলো তোমার খাতায় লিখে নিতে পারো যে তোমার এই জায়গাটা এইভাবে পড়তে হবে। এই পড়াটা শুধু আমরা যে এই অধ্যায়টা পড়ছি আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ পাক আরবের পটভূমি, এই জায়গাটাই শুধু এইভাবে পড়বো বিষয়টা এমনও না ভাই। তোমার ইতিহাসের যতগুলো জায়গাকে তুমি এইভাবে হাইলাইট করবা বা অবস্থানগত পড়বা, ভৌগোলিকগত অবস্থান পড়বা, আয়তনগত পড়বা, তখন এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে যে কোথায় অবস্থিত এবং আশেপাশে কি আছে, উত্তরে পূর্বে পশ্চিমে দক্ষিণে কি আছে, এই জিনিসটা তোমাকে পড়তে হবে। এরপরে চলো ভাই দেখি, এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের কেন্দ্রে অবস্থিত, অর্থাৎ এই যে সৌদি আরবিয়া, এটা পূর্বে যে আরব ছিল এর আশেপাশে কি ছিল? এই এশিয়া মহাদেশ আছে, ইউরোপ আছে, এরপর কি আছে? আফ্রিকা মহাদেশ। এই 3 মহাদেশের চতুর্দিক দিয়ে ঘিরে মাঝখানে সৌদি আরবিয়া আছে ভাই। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ভূভাগের পৃথিবীর প্রাচীনতম শিলা, অর্থাৎ আরবে খুব প্রাচীনতম শিলা ছিল, এজন্য মক্কা নগরীকে উম্মুল কোরা বা আদি নগরী বলে আখ্যায়িত করা হয়েছে। তার মানে এই জিনিসটা তুমি যদি এইভাবে দাগায় দাগায় পড়ো, অর্থাৎ সবগুলো না পড়ে কোন জায়গা থেকে হাইলাইট করে এই বিষয়টা যদি তুমি পড়ো ভাই, তাহলে তোমার এমসিকিউর ক্ষেত্রে, তোমার জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে সহজ আসবে। তুমি দেখবা যে বিগত কয়েক বছরের কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা পাবা যে মক্কাকে আদিনগরী বলা হয় কেন, বা মক্কাকে উম্মুল কোরা বলা হয় কেন বলা হয়? এটা ভূভাগের পৃথিবীর প্রাচীনতম শিলা আছে, এই শিলা থাকার কারণে এটাকে উম্মুল কোরা বা আদিনগরী বলে আখ্যায়িত করা আছে। এই ব্যাপারটা পড়তে হবে ভাই। এরপর দেখো, যদি আমরা এই ভৌগোলিক অবস্থান পড়লাম, প্রাগ আরবের অর্থাৎ আরব যে নামকরণ করার আগের যে অবস্থা সেটা যখন পড়লাম, তখন সেই সময়ে আরবের অবস্থানটা কি ছিল সেটা দেখতে হবে। তৎকালীন আয়তনটা কত ছিল? তৎকালীন আয়তন ছিল আমাদের এই জিনিসটা তোমাকে বুঝতে হবে ভাই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখা গেছে এই জিনিসটাও তোমাকে কোনো এমসিকিউ দিতে পারে, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। তার মানে তুমি যখন ভৌগোলিক অবস্থানগুলো কোনো সাবজেক্টের পড়বা, তখন এইভাবে পড়বা, অবস্থান কোথায় আছে, আশপাশে কি আছে এগুলা দেখে, এবং সর্বশেষ যে ওই জায়গাটার কেন এই নামে নামকরণ করা হয়েছে এই বিষয়গুলো দেখবা ভাই। এরপর আমরা পাক আরবের পটভূমির ক্ষেত্রে তখন আমরা দেখলাম আগের অবস্থা, এবার পরের অবস্থা দেখি। তাহলে এখন আরবের আয়তন কত সেই ব্যাপারটাও আমাদেরকে মাথায় রাখতে হবে ভাই। এখন আরবের আয়তন হচ্ছে এইটা বর্গমাইল, তাহলে এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। এরপর আমরা খেয়াল করব যে তৎকালীন যে আরব রাষ্ট্রটা ছিল সেটা
আসলে কাদেরকে নিয়ে, কোন এলাকা নিয়ে গঠিত ভাই, এই ব্যাপারটা মনে রাখতে হবে। সেই সময় আরব গঠিত ছিল মূলত 3টা প্রদেশ নিয়ে। কয়টা? 3টা প্রদেশ। আমরা দেখি 3টা প্রদেশকে আলোচনা করি। একটা হচ্ছে হেজাজ, একটা হচ্ছে নজদ ও আল আহসা। এই 3টা প্রদেশ নিয়ে তৎকালীন আরব গঠিত ভাই। এই 3টা প্রদেশ নিয়ে আরব গঠিত। এবার আমরা খেয়াল করি যদি বিগত সালের কয়েকটা প্রশ্ন, তাহলে আমরা ওইখানে খেয়াল করব যে এইখানে এভাবে প্রশ্নটা আছে যে হেজাজ, নজদ, আল আহসা প্রদেশ নিয়ে আরব দেশ গঠিত। তাহলে ওই জায়গায় আমাদের প্রশ্নটা এইভাবে আসছে যে নজদ কি প্রদেশ ছিল, আরবের প্রদেশ ছিল, এরকম একটা এমসিকিউ দেখা যেতে পারে। অথবা আমাদেরকে একটা প্রশ্ন দিল জ্ঞানমূলক, সেখানে কি যে আরব কতটি প্রদেশ নিয়ে গঠিত ছিল, তৎকালীন আরব কতটি প্রদেশ নিয়ে গঠিত ছিল, এরকম একটা ব্যাপারের প্রশ্ন আমাদের জ্ঞানমূলক হিসেবে আসতে পারে ভাই। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এরপর আমরা খেয়াল করি যে আরবের পটভূমি যেহেতু আমরা পড়ছি, আরব 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত ভাই? এটা মাথায় রাখতে হবে, এটা এমসিকিউ। যেহেতু এই জায়গাগুলো থেকে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে থাকে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে ভাই। আরব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে উত্তর আরব, একটা হচ্ছে দক্ষিণ আরব। উত্তর আরব, একটা হচ্ছে দক্ষিণ আরব। তাহলে উত্তর আরব এবং দক্ষিণ আরব যদি আমরা খেয়াল করি, উত্তর আরব কিছুটা মরুদ্যান ছিল। কি ছিল উত্তর আরবে? উত্তর আরবের অবস্থান বা পজিশনটা কেমন? উত্তর আরবের পজিশনটা হচ্ছে সেটা মরুদ্যান, অর্থাৎ মরুভূমি ছিল। আর লোকবসতি, কিছুটা লোকবসতি ছিল, অল্প কিছু লোকবসতি ছিল। এরপর দেখো ভাই, দক্ষিণ যে আরবটা আছে, আমরা বললাম যে আরব 2 ভাগে, একটা উত্তর আরব, একটা হচ্ছে দক্ষিণ আরব। উত্তর আরবটা ছিল কিছুটা মরুভূমি আর কিছুটা মানুষজন বসবাস করতো ভাই। আর দ্বিতীয়টা দেখো তুমি যে দক্ষিণ আরবের যে জায়গাটা, সেটা হচ্ছে ইয়েমেন, হাজরামাউত ও ওমান নিয়ে গঠিত। এই 3টা প্রদেশ নিয়ে গঠিত। এই 3টা প্রদেশে ছিল ভৌগোলিকভাবে অল্প কিছু বৃষ্টিপাত হইতো। এই জায়গাগুলোর মাটি চাষ খুব উর্বর ছিল এবং এই অঞ্চলে উর্বর, তাই একে অ্যারাবিয়া ফেলিক্স অর্থাৎ সৌভাগ্যময় আরব বলা হয়। অর্থাৎ এই জায়গায় তোমার প্রশ্নটা ভাই যে আরবকে সৌভাগ্যময় আরব বলা হয় কেন, এটা হচ্ছে খ নাম্বার। অর্থাৎ তোমাকে অনুধাবনমূলক প্রশ্নে এটা দিতে পারে যে কেন সৌভাগ্যময় আরব বলা হয়। কেন? যে আরব আমরা জানি আরব 2টা ভাগে বিভক্ত আছে, উত্তর আরব, একটা দক্ষিণ আরব। তো দক্ষিণ আরবকে সৌভাগ্যময় আরব বলা হয় কেন? এই জায়গাটা একটু বৃষ্টিপাত হতো এবং এটা উর্বর ছিল, চাষাবাদের ক্ষেত্রে ভালো ফসলাদি উৎপন্ন হতো। এই কারণে এই জায়গাটাকে অ্যারাবিয়া ফিলিক্স বা সৌভাগ্যময় আরব বলা হতো। এই জায়গায় এমসিকিউ হিসাবে যদি আমি দেখাই ভাই তোমাকে, একটু দেখো যে তোমার এমসিকিউ হিসাবে তোমাকে বলা হতে পারে যে অ্যারাবিয়া ফিলিক্স কোনটি, দিয়ে তোমাকে নিচে কিছু জায়গা উল্লেখ করে দিল যে ইয়েমেনের নাম একটা রাখলো, বাকিটা অন্য 3টা প্রদেশের নাম দিয়ে দিল। তাহলে তোমাকে এই জায়গায় বের করতে হবে অ্যারাবিয়া ফিলিক্স কোনটা ছিল, ইয়েমেন ছিল। তাহলে তোমাকে এই 3টা জায়গা মনে রাখতে হবে, ইয়েমেন, হাজরামাউত ও ওমান, এই 3টা নিয়ে দক্ষিণ আরব গঠিত। আর এই দক্ষিণ আরবকে অ্যারাবিয়া ফিলিক্স বা সৌভাগ্যময় আরব বলা হয়। আশা করি আমরা সবাই বুঝছি। তো আমরা যারা ক্লাস দেখছি ভাই, কে কোথা থেকে দেখছি, আমরা যারা নতুন যুক্ত হচ্ছি তাদেরকে আমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আর যারা যুক্ত আছেন ভাই, তারা এইভাবে ইতিহাসগুলো পড়বেন বা এই জায়গাগুলো কালার করে পড়বেন। পড়ার ক্ষেত্রে অবশ্যই কিভাবে পড়বেন সেটা আমরা ক্লাসের শেষে বলবো আরও কিছু কথা। তাহলে এই জায়গাগুলো যদি আমি এইভাবে পড়ি, তাহলে আমার আর কোনো জায়গা বাকি থাকবে না যেই জায়গায় গিয়ে প্রশ্ন আমার কাছে আসবে না, অর্থাৎ ওই প্রশ্ন আমার মাথার উপর দিয়ে যাবে এমনটা হবে না ভাই। তুমি যদি এইভাবে দাগায় পড়ে যাও, তাহলে প্রশ্ন মাথার উপর দিয়ে যাওয়ার সুযোগ পাবে না, বরঞ্চ তুমি প্রশ্নের উপর দিয়ে চলে যাও ভাই। তোমার খুব সহজে ওই অ্যান্সারটা তুমি করে আরামে বাড়িতে চলে আসে রিল্যাক্সে ঘুমাইতে পারবা ভাই। যে টেনশন থাকবে না আমার আসলো কিনা। যদি দেখা গেছে বহু নির্বাচনী আমি 30টা অ্যান্সার করে কারেক্ট করে ফেলছি, ওই দিক মানে কোনো মতে ভালো একটা লিখে আমি ভালো মার্ক তুলতে পারি, তাহলে আমার দেখা গেছে যে ইতিহাসে রিল্যাক্স থেকে আমি ভালো কিছু করে যাব ভাই। কিন্তু যদি আমি এই জায়গাগুলোকে ভালোভাবে না পড়ি, তাহলে আমার এই জায়গাগুলোকে ধরা খাওয়া লাগবে ভাই। এরপর আমরা খেয়াল করি পরের বিষয়ে যদি ভাই, এরপর প্রাগ আরবের পটভূমি, এই জায়গাটা আমরা খেয়াল করি ভাই। এই জায়গায় যদি খেয়াল করি, তাহলে আমাদের দেখতে হবে যে আমরা নামকরণটা কিভাবে, আরব নামকরণটা এসছে ভাই, এই ব্যাপারটা আমরা একটু শর্টকাটে দেখব। এই ব্যাপারে ঐতিহাসিকদের মতভেদ রয়েছে। প্রথমে আমরা খেয়াল করি আরব শব্দটি আল আরাবাতু থেকে উৎপলিত, যার অর্থ হচ্ছে লতা গুল্মহীন, অর্থাৎ পাতা, একবারে সহজ কথা হচ্ছে ভাই সবুজ পাতা নাই এমন জায়গাকে বোঝানো হয়। তো এই জায়গাটা প্রশ্নের জায়গা। এই জায়গাটায় তোমার কেমন প্রশ্ন জায়গা, এই জায়গা থেকে তোমার এমসিকিউ এবং
সিকিউ দুইটাই আসে, সিকিউর ক অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন দুইটাই আসে ভাই। বিগত কয়েক বছরের প্রশ্ন আমরা যখন দিব তোমাদেরকে, তখন আমরা আস্তে আস্তে যখন এই পরীক্ষাগুলো নিব বা এই ক্লাস শেষে যখন আগামী ক্লাসের পূর্বে যখন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার মধ্যে তোমরা দেখবে এই বিষয়াদি ভাই উল্লেখ আছে। এই বিষয়াদি বিভিন্ন সালের কোশ্চেনে এই জায়গাগুলো উল্লেখ আছে। এরপর চলেন ভাই, ইয়ারুব ইবনে কাহতান। এই ইয়ারুব ইবনে কাহতান একজন ব্যক্তি যিনি আরবি ভাষাকে আবিষ্কার করেন, যার আরবি ভাষা আবিষ্কার করার কারণে এটাকে আরব নামকরণ করা হয়। এরপর আরব শব্দের অর্থ হলো পাণ্ডিত্যপূর্ণ বা সুন্দর ভাষায় কথা বলা, অর্থাৎ আরবদের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা সুন্দরভাবে কোনো কথা গম্ভীর্য অর্থাৎ খুব সুন্দরভাবে পাণ্ডিত্য সহকারে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতো, মানুষকে বলতো, এই জন্য তাদেরকে আরব বলা হতো। আরবি হেজাজের একটা নিকটবর্তী স্থান, অর্থাৎ হেজাজের নিকটবর্তী স্থান ছিল আরবি, যার কারণে এটাকে আরব বলা হয়। আবহার হিব্রু ভাষার শব্দ ভাই। এই জায়গা থেকে একটা প্রশ্ন গত কয়েক বছর আগে আসছিল যে আবহার কোন ভাষার শব্দ? হিব্রু ভাষার শব্দ। এটা জ্ঞানমূলক এমসিকিউ হিসেবে আসছিল। এর অর্থ কি ছিল? মরুভূমি। তার মানে আবহার ছিল হিব্রু ভাষার শব্দ, যার অর্থ হলো মরুভূমি। যেহেতু প্রচুর পরিমাণে মরুভূমি আরবে অবস্থিত, তাই একে আরব বলা হয়। ব্যাপার স্যাপার ভাই, তোমাদের মাথায় এতটুকু যদি মাথায় থাকে তাহলে তুমি আরবের নামকরণ করা হয়েছে কেন, এই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, তুমি বহু নির্বাচনী হোক এবং সৃজনশীল হোক, যেখান থেকে আসুক না ভাই, তুমি এই জিনিসগুলো লিখতে পারবা। এরপর আমরা যাই আরবের জলবায়ু এবং জীবজন্তু। আরবের জলবায়ু এবং জীবজন্তু যদি আমরা পড়ি, আরবের 3 দিকে সাগর বেষ্টিত, এই জন্য একে জাজিরাতুল আরব বলা হয়, জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। এবার ভাই তোমাকে আমি বলতে চাচ্ছি, তুমি যদি কয়েক বছরের কোশ্চেনকে অ্যানালাইসিস করো, তুমি একজন ভালো স্টুডেন্ট হিসাবে, তাহলে এই প্রশ্নটা কমসে কম তুমি 5 থেকে 7 বার পাবা ভাই। জাজিরাতুল আরব কেন বলা হয়? তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, তাহলে এমন কোনো বছর হয়তো 2-1 বার গ্যাপ গেছে ভাই, তাহলে তুমি এই জায়গাটা দেখবা জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ কেন বলা হয়, এই জায়গাটা প্রশ্ন আছে ভাই। এরপর দেখো, মদিনা এবং ইয়েমেন ও তাইফের কিছু সময়ে বৃষ্টি হয়। এই জলবায়ুর অবস্থা যদি বলি, তাহলে মদিনা, ইয়েমেন এবং তাইফ এইটার কিছু সময় বৃষ্টি হয়। আর উৎপাদিত ফসল হিসেবে এখানে আছে খেজুর এবং পাশাপাশি গম, আরও বিভিন্ন ফসল আছে। আর জীবজন্তু হিসেবে উট, ভেড়া, ঘোড়া, ছাগল, দুম্বা ইত্যাদি প্রভৃতি গৃহপালিত জন্তু। আর আরেকটা কথা ভাই, এই জায়গায় মূল কথা, এই জায়গাটা যদি খেয়াল করি, উট এবং খেজুর আরবদের নিকট খুব মূল্যবান। এই দুইটা জিনিস আরবদের নিকট খুব মূল্যবান। আমাদের যেমন কিছু মূল্যবান জিনিসপাতি আছে ভাই, আমরা সবাই জানি, ঠিক আরবদের নিকট উট এবং খেজুর খুব মূল্যবান এবং গৌরবের বিষয়। তাহলে এখানে আরবের কাছে উট কেমন ছিল? গৌরবের বিষয় ছিল। তাহলে উটকে কি বলা হয়? উটকে ইংলিশে বলা হয় দ্য শিপ অফ ডেজার্ট বা মরুভূমির জাহাজ বলা হয় ভাই। এবার আমি যেহেতু উপরে বললাম যে জাজিরাতুল আরব, এই জায়গাটা থেকে 5 থেকে 7টা প্রশ্ন হয়। ঠিক বিগত কোশ্চেন যদি অ্যানালাইসিস করো ভাই, তুমি খ নাম্বার অনুধাবকমূলক প্রশ্নের জায়গায় তুমি এই প্রশ্নটাও 5 থেকে 7 বার অথবা 8 থেকে 10 বারের মতো পেতে পারো, যে মরুভূমির জাহাজ, উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়, উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়, এই জিনিসটাও তুমি এই জায়গায় বলতে পারো ভাই। তাহলে তুমি এই জিনিসগুলো যদি হাইলাইট করে পড়তে পারো, তাহলে তোমার সৃজনশীল এবং এমসিকিউ উভয়টাই কভার হবে। দেখো ভাই, এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে যে উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন, এই জায়গাটায় তো সৃজনশীল থেকেও আসে, এমসিকিউ আসে। এরপর আরেকটা বিষয় যদি দেখি ভাই, আমরা আরেকটা মজার বিষয় দিয়ে দেখি যে খেজুর গাছকে কুইন অফ দ্য ট্রিজ বা গাছের রানী বলা হয়। এই প্রশ্নটা এমসিকিউ হিসাবে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আমরা এই ব্যাপারগুলো খেয়াল করবো ভাই। তাহলে যখনই জলবায়ুগত অবস্থানগুলো পড়বো, জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ কেন বলা হয়, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন বলা হয় উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়। এই দুইটা প্রশ্ন যদি তুমি আমি ভাই ভালো করে খেয়াল করি বা এই জিনিসগুলোকে হাইলাইট করে পড়ি, তাহলে দেখবো যে আমরা এখান থেকে সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, পাশাপাশি গ এবং ঘ এবং সাথে বহু নির্বাচনী, যেটাই আসুক না কেন ভাই, আমরা এটাতে পার হয়ে যাব। এরপর আমরা যাই, এরপর আমরা দেখি প্রাচীন আরবের জাতিসত্তা। এবার জাতিসত্তা যদি আমরা বলি, জাতিসত্তা কিভাবে ছিল, আমরা বলবো প্রধানত এর 3 ভাগে ভাগ ছিল। আরবে বাইদা, প্রকৃত আরব বা আরবে আরিবা, আরবে মুস্তা রিবা, এই 3টা ভাগে ভাগ ছিল। আরবে বাদিয়া, বাইদা, এদেরকে প্রাচীন জাতি বলা হতো ভাই। এরা মূলত আল্লাহর যে সীমারেখা ছিল, সেই সীমারেখাকে এরা অতিক্রান্ত করে গেছে ভাই। এই আরবে বাইদা অর্থাৎ প্রাচীন জাতি আল্লাহর যে সীমারেখা ছিল, সীমারেখা ব্যতি রেখে গেছে, এজন্য আল্লাহ এদেরকে ধ্বংস করেছে। এদেরকে ধ্বংসপ্রাপ্ত জাতি হিসাবে বলা হয়ে থাকে। এই জায়গায় প্রশ্নটা হয় যে ধ্বংসপ্রাপ্ত জাতি কোনগুলো বা কারা? এই যে নিচে নাম দেওয়া আছে, আদ, সামুদ, তাস, জাদিস,
আমালেকা প্রভৃতি। এখান থেকে তোমাকে দিতে পারে সৃজনশীল হিসেবে নিচের কোন গোত্রটি ধ্বংসপ্রাপ্ত জাতি, সেটা আদ নাম দিল, দিয়ে বাকিগুলো চারটিকে বাকি তিনটিকে আলাদা নাম দিল। তো এই ক্ষেত্রে তুমি যদি এই জায়গাগুলোকে হাইলাইট করে পড়ো তাহলে তোমার এই নামগুলো তোমার মনে থাকতে পারে। আর আরেকটা বিষয় যদি থাকে ভাই, আরেকটা বিষয় যদি থাকে যে বাইদা বা বাদিয়া অর্থ জঙ্গল, এই জিনিসটাও থাকে ভাই, এই জন্য এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এরপর প্রকৃত আরব বা আরবে আরিবা, এটা কারা? এরা ভাই যখন ধ্বংসপ্রাপ্ত জাতি দুনিয়া থেকে তারা আরব থেকে তারা বিতাড়িত হয়ে গেল, তারপর এই জায়গায় এসে যারা বসতি স্থাপন করে তাদেরকে প্রকৃত আরব বা আরবে আরিবা বলা হয়। এইখানে এরা ইয়ারুব ইবনে কাহতানের বংশধর মনে করে। এছাড়াও এরা কি করতো, এরা দক্ষিণ আরবে, আমরা যে বললাম ইয়েমেন আর ওমান নিয়ে যে জায়গাটা মদিনা, এই জায়গাটা হচ্ছে দক্ষিণ আরবের মরুভূমি তায়েফ। তো এই জায়গাটায় এরা বসবাস করতো ভাই, এই কারণে এদেরকে ইয়ামিনও বলা হয়, যেহেতু ইয়েমেনেও বসবাস করতো এই জন্য ইয়ামিনও বলা হয়ে থাকে। আর এরা নূহ আলাইহিস সালামের অর্ধস্তন পুরুষ ছিল এবং সে এক ব্যক্তি শামস ইবনে ইয়াসা ছিল। কোন বংশে ভাই? এই যে আরবে আরিবা অর্থাৎ প্রকৃত আরব যারা, তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল শামস ইবনে ইয়াসা, যিনি সাবা নামেও পরিচিত। এই ব্যক্তি কেন ভাই হাইলাইট করা হলো? এই ব্যক্তি হাইলাইট করার একটাই কারণ, তিনি তৎকালীন আরবে বন্দি প্রথা চালু করেন। তিনি সেইখানে কি করছে? গ্রেফতার করা শুরু করছে ভাই। এই যে গ্রেফতার করা ভাই, জীবন যে কত কষ্টের, এই জায়গায় এরা দেখাই দিছে। এই ব্যক্তি উৎপাদন করছে যে কেমনে বন্দি থাকা লাগে, কেমনে কি কষ্ট পাওয়া লাগে, এই ব্যক্তি উৎপাদন করছে। এই ব্যক্তি উৎপন্ন করছে বলেই আজকে বন্দি প্রথা চালু আছে। এরা আগেও অনেক চালু আছে, কিন্তু আরবদের মাঝে তিনি শামস ইবনে ইয়াসা প্রথম চালু করেন। এই বিষয়গুলো আমাকে হাইলাইট করতে হবে। এরপর সর্বশেষ আরবে মুস্তারিবা, আমরা সর্বশেষটা দেখি আরবে মুস্তারিবা। এটা ছিল মূলত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মূল ঘটনা। কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামকে কি করেছিলেন? মরুভূমিতে রেখে এসেছিলেন। এবং সে মরুভূমিতে রেখে আসার পর যে জমজম কূপ কেন্দ্রিক যে কাহিনীটা আছে ভাই, যে ঘটনাটা আছে, সেই ঘটনা কেন্দ্রিক যে বসতি এবং যে সকল লোকজন ওই জায়গায় বাড়িঘর করেছে, তাদেরকে মূলত আরবে মুস্তারিবা বলা হয়ে থাকে। এই ব্যাপারগুলো যদি আমরা এভাবে পড়ি ভাই, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে, আমরা খুব ভালোভাবেই পড়তে পারি। এবার আমরা দেখি আরবদের অধিবাসীদের শ্রেণীবিন্যাস, এরা কয় ভাগে বিভক্ত ভাই? আমরা আবারও বলছি, এরা দুই ভাগে বিভক্ত ভাই। এদের মধ্যে একটা ছিল শহরবাসী আর একটা হচ্ছে মরুভূমি। তাহলে এটা আমরা যেমন শহরে যারা থাকি, শহরে যারা মানে বসবাস করি, তাদের একটা ভাবসাব থাকে যে আমরা খুব ভাই হাই স্ট্যান্ডার্ড, খুব ভালো মানুষ, খুব সভ্য সমাজের মানুষ, নিজেদেরকে গ্রামের পরিস্থিতি পরিচয় দিতে খুব লজ্জাবোধ করি। আমাদের বর্তমান অবস্থা ঠিক এদের মধ্যেও ঠিক কিছু ব্যাপার স্যাপার একই ছিল ভাই। তো আমরা এই যে শহরবাসী যারা, এরা খুব একটা নিজেদেরকে সভ্য জাতি মনে করতো। আর মরুবাসী যারা ছিল যাযাবর, তাদেরকে যাযাবর বলা হতো। এই যাযাবররা নিজেদেরকে একটু খুব খিদির বিদির অবস্থা আর কি, খুব নিচু মনে করতো। নিজের কে কি করছে ভাই, কে কখন লুটতরাজ করছে, কে কাকে মারছে, কোনো হিসাব কিতাব নাই আর কি। এই যাযাবরদের কাহিনী এখানে এইভাবেই ছিল। আমরা দেখি আরবের তৃণ অঞ্চলগুলোতে এদের বাস ছিল। যারা শহরবাসী অর্থাৎ যে সকল এলাকায় খুব একটু ভালো পরিবেশ ছিল, পরিস্থিতি ভালো, সে জায়গায় এরা বসবাস করতো ভাই। এরপর জীবিকা নির্বাহের প্রধান উৎস, এদের প্রধান উপায় কি ছিল? এটা কৃষিকাজ করতো, ব্যবসা বাণিজ্য করতো। মানে শহরবাসী যারা ছিল তাদের কাজ ছিল কৃষিকাজ করা এবং ব্যবসা বাণিজ্য করা। এভাবে তাদের প্রধান রিজিক উপার্জন করত। এর সাথে আরেকটা কাজ ছিল বহির্বিশ্বে অর্থাৎ বাইরের দেশের সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল, তাই তাদের কিছুটা আচার আচরণ সভ্যতা ছিল এবং সভ্য ছিল বলে আমরা মনে করতাম বা ইতিহাস মনে করে। আর যারা মরুবাসী তাদের কি অবস্থা ছিল? এরা ভাই স্বাধীন চেতা ছিল, অল্পটাই চেতে যায়। গ্রামে কিছু মানুষ আছে না, কিছু বললেই যে অল্পতে একটা লাঠি লুঠি নিয়ে বের হয়ে যায়, ঠিক ব্যবসা ভাই এদের ছিল এমন যে কিছু কইলেই একবার খবর আছে, এরকম ভাবে লাঠি পড়ে যায়। এটা হচ্ছে স্বাধীন চেতা, বেপরোয়া, কেউ কাউকে পরোয়া করে না। নিজের বাপ একটা নিষেধ করে, যেমন আমাদের গ্রামে গঞ্জে আমরা এখন বিভিন্ন পেপার পত্রিকায় দেখি, নিজের বাপ নিষেধ করে যেটা আমরা সেটা উল্টা কাজ করি ভাই, করে মারামারি করে নিজের জেল জুলুম ইত্যাদি নিয়ে থাকি। এবং এরা ছিল দুর্ধর্ষ ভাই, দুর্ধর্ষ কেমন ভাই? এরা কোনো ভয় করো না, পরোয়া করতো না, কে কখন কাকে মারতো ভাই কোনো ঠিক বিছানা ছিল না। এদের বাসস্থান ছিল সারা মরুভূমিতে, মানে সারা মরুভূমি, নির্ধারিত কোনো এলাকায় না, মরুভূমি যেখানে পাইতো সেখানে এরা বসবাস করতো। এক স্থান থেকে অন্য স্থান ঘুরে বেড়ানোকে এরা পছন্দ করতো। এবং এদের জীবিকা নির্বাহের অর্থাৎ খাবার দাবারের রিজিকের উপার্জনের প্রধান পেশা ছিল ভাই এই যে লুটতরাজ, অর্থাৎ
যেটা কি করতো, মানুষের কাছ থেকে জোরপূর্বক কাড়ে নিত, বিভিন্ন ছিনতাই করে নিত। এই কাজ ছিল এদের প্রধান পেশা ভাই। আর এদের আরেকটা অন্যতম খাসিলত বা বৈশিষ্ট্য হচ্ছে কি, এরা গ্রামের মানুষের সাথে অর্থাৎ শহরের মানুষের সাথে এদের প্রচন্ড পরিমাণ দ্বন্দ্ব যুদ্ধ চলতো, কিছুদিন পর পর লাগতো ভাই। এদের বৈশিষ্ট্য এইরকম, যারা আমরা এখানে বলছি দেখেন ভার্সেস আমরা তুলে ধরছি, তাহলে সেহেতু এই জায়গায় কি যে শহরবাসী এবং মরুবাসীর কিছু অবস্থানগতভাবে দুইজনের কিছু পার্থক্য আছে, এই পার্থক্যগুলো আমরা পড়বো ভাই। এরপর আমরা আরবের প্রদেশসমূহ ভাই আমরা একটু আলোচনা করবো। শর্ট আমরা দেখি যে আমরা এখানে একটা গোল সার্কেল দেখছি, এই সার্কেলের মধ্যে আমরা কয়েকটা বিষয় আলোচনা করছি। আরবের প্রদেশ 5টা উল্লেখ করছি ভাই, দেখো একটু। আরবের 5টা বলছি, একটা হচ্ছে নজদ, ইয়েমেন, তেহামা, আরজু, আর একটা হচ্ছে হেজাজ। এই 5টা মিলেই ভাই আরবের প্রদেশ গঠিত। এই আরবের এই প্রদেশগুলো নিয়েই আমাদেরকে পড়তে হবে ভাই। এরপর আমরা খেয়াল করি আরবের রাজনৈতিক কাঠামো যদি আমরা খেয়াল করি তাহলে এটা আমরা 2 ভাগে ভাগ করব ভাই। এটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা দক্ষিণ আরব, একটা উত্তর আরব। আমাদের বলা হয় আরো দক্ষিণ আরবটা একটু ভালো মোটামুটি এবং উত্তর আরবটাও একটু ভালো, তবে তাদের রাজনৈতিক অবস্থা কাঠামোগত ভাই খুব খারাপ ছিল। এই জিনিসটাকে আমাদেরকে পড়তে হবে, আমাদের পড়ার জায়গাটা এই জায়গাটায়। এরপর আমরা খেয়াল করি ভাই যে আমাদের কিছু পড়ার কৌশল আছে ভাই। ইতিহাস সারাদিন যদি আমি পড়ি ভাই লাভ নাই, মাথায় থাকবে না, ভুলে যাব। পড়ার কৌশল, একজন ভালো স্টুডেন্ট হিসেবে আপনাকে পড়ার কৌশল জানতে হবে ভাই। যদি পড়ার কৌশল তুমি না জানো ভাই, তাহলে তোমার দ্বারা ভালো কিছু আশা বা তুমি নিজের কাছে স্যাটিসফাই হবে না ভাই। এই জন্য পাঠ আয়ত্তকরণ পদ্ধতি কিছু আছে, এই সিস্টেমগুলোকে মাথায় রাখতে হবে। যেমন তুমি যদি আমরা জানি যে ইতিহাস প্রশ্ন হয় কয়েকটা জায়গা থেকে, তার মধ্যে ব্যক্তির ক্ষেত্রে এবং যুদ্ধের ক্ষেত্রে। ব্যক্তি যুদ্ধ দুইটাকে হাইলাইট করে ইতিহাসে প্রশ্ন হয়। এই জন্য ব্যক্তির ক্ষেত্রে আমরা কি পড়বো এই বিষয়গুলো খেয়াল করি। তুমি ব্যক্তির ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে নাম এবং উপাধি পড়বা ভাই। এরপর বংশ এবং গোত্র পড়বা, জন্ম মৃত্যু, কত হিজরিতে জন্ম, কত সালে জন্ম, কত হিজরিতে মৃত্যু, কত হিজরিতে জন্ম, এই ব্যাপার পড়বা। আরেকটা জিনিস পড়বা তার কৃতিত্ব সমূহ ভাই। মূলত সৃজনশীলগুলো হয় ভাই এই কৃতিত্ব থেকে, যে ঘটনা কৃতিত্ব কি, যে সেই সময়ে রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল, সামাজিক অবস্থান কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, ধর্মীয় অবস্থান কেমন ছিল, নারীদের অবস্থান কেমন ছিল ভাই। এই যে আমরা লাস্ট কয়েকটা অপশন পড়লাম না কৃতিত্ব, এই জায়গাটা থেকে মূলত সৃজনশীল হবে ভাই, অন্য কোথাও থেকে হয় না ভাই। ইতিহাস যদি পড়ে থাকো আর কোশ্চেন যদি অ্যানালাইসিস করে থাকো তাহলে দেখো ভাই এই জায়গা থেকে প্রশ্ন হয়। এবার যুদ্ধের ক্ষেত্রে কি পড়বো ভাই? যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের নাম, কোন যুদ্ধের নাম পড়বো? আমরা বদর পড়লাম, বদর যুদ্ধ। তারপর খন্দক যুদ্ধ। ভাই আমাদের একটু সময় কম ভাই, আমরা দ্রুত ক্লাস শেষ করছি ভাই। দেখো খন্দক যুদ্ধ, এই খন্দক যুদ্ধ যখন পড়বো তখন যুদ্ধের নাম পড়বো, যুদ্ধটা খন্দক যুদ্ধ কোথায় অবস্থিত, কোন জায়গায় লোকেশন হয়েছে সেই লোকেশনটা পড়বো ভাই। সূচনা, কত হিজরিতে শুরু হয়েছে, যদি সাল হয় সাল পড়বো, হিজরি হলে হিজরি পড়বো। আবার কত সালে শেষ হয়েছে, কত সালে শেষ, কত হিজরিতে শেষ, এই বিষয়গুলো পড়বো ভাই। এরপর পড়বো যে ওই খন্দক বা বদর যুদ্ধ, যে যুদ্ধে পড়বো সেই যুদ্ধে সৈন্য সংখ্যা কত ছিল ভাই? 2 দলের, উভয় পক্ষে লেখা আছে, মানে কি যে যার সাথে যার যুদ্ধ হয়েছে ভার্সেস, অর্থাৎ এই যেমন আমরা কিছু শহরবাসী পড়লাম আর মরুভূমি যাযাবর, এই দুইবাসীর যাদের যুদ্ধ যেরকম যুদ্ধ হয় ভাই, এই দুই পক্ষের সৈন্য কেমন ছিল সেটা পড়তে হবে ভাই। এরপর সেনাপতি, 2 দলের সেনাপতি বা দলপতি কারা ছিল সেটা পড়তে হবে। অবশ্যই সেনাপতি এবং দলপতি থেকে প্রশ্ন হয় ভাই, এই ব্যাপারটা মাথায় রাখবেন। এরপর সর্বশেষ বিজয়ী এবং পরাজিত, কে বিজয় অর্জন করলো, কে পরাজিত অর্জন করলো, এটা পড়তে হবে ভাই। তাহলে এই জিনিসটা তোমাকে পাঠ আয়ত্তকরণ পদ্ধতি হিসেবে মাথায় রাখতে হবে ভাই। এটা তুমি লিখে নিতে পারো, অথবা আমরা এটা যখন পিডিএফ আকারে দিব তোমরা গ্রুপ থেকে নিতে পারো ভাই। আসলে মূল জায়গাটা তুমি যদি এইভাবে তোমার ইতিহাসকে পড়ো, তুমি তোমার জায়গাটাকে ভালো করে তৈরি করতে পারবা, তোমার নলেজটাকে ভালো তৈরি করতে পারবা, পরীক্ষার জন্য নিজেকে ভালো মতো প্রিপারেশন করতে পারবা। এরপর দেখো আমাদের এক নজরের পাঠসমূহ। আমরা মনে করি যে তুমি একজন আলিম পরীক্ষার্থী হিসেবে তোমাকে সচেতন একজন ব্যক্তি, তুমি সচেতন ব্যক্তি হিসেবে তুমি কি করবা ভাই? তোমার একটা খাতা থাকবে, যে খাতাটাতে তুমি এক নজরে সকল পাঠ তুমি লিখে রাখবা। কেমন পাঠ? যে সাল হিজরি, এই বদর যুদ্ধ কত সালে হয় এটা তুমি তোমার খাতার মধ্যে লিখে রাখবা ভাই। তুমি লিখবা কি সিরাত কি, এটা তোমার খাতার মধ্যে লিখে রাখবা। যদি তোমার খাতায় তুমি এভাবে লিখে রাখো তাহলে দেখা গেছে তুমি তোমার যে কোনো পরীক্ষার আগে একবার চোখ বুলাইয়া চলে যাবা ভাই, তোমার মাথায় সব কিছু থেকে যাচ্ছে। কিন্তু যদি তুমি এই এক নজরে পাঠটা তুমি আয়ত্ত করতে না পারো, তোমার জ্ঞানমূলক প্রশ্নে তুমি ধরা খাইয়ে যাবা ভাই, বহু নির্বাচনে ধরা খাইয়ে যাবা। তুমি ধরা খাইলে আমাদের আর কিছু করার থাকবে না ভাই, আমরা তোমাদেরকে দেখাই দিলাম। তোমরা যদি এই জায়গাকে নিজেদেরকে ডেভেলপ করতে চাও ভাই, তোমরা ভালো মতো পড়ো, তাহলে তোমাদের ভালো জায়গায় চলে যেতে পারবা। আশা করি যে আমরা আজকে যে ক্লাসটি করলাম ভাই, এই ক্লাসটি থেকে যতটুকু শিখেছি ততটুকু এটা মাথায় রাখবো এবং সামনের দিকে এভাবে পড়বো। আশা করি
আমরা সামনে আরও ভালো কিছু ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সাথে থাকায় কৃতজ্ঞতা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে ভাই, তাহলে করতে পারেন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ, এবং আগামী ক্লাসে আমরা এই ব্যাপারে আপনাদের সাথে থাকবো। দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।